সামনেই ইলেকশন নির্বাচন, তার আগেই দেখা যাচ্ছে একেবারে তুঙ্গে প্রস্তুতি। প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দফা নির্বাচনের জন্য সমস্ত বুথে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইলেকশন কমিশনের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু এবং শান্তভাবে ভোট করানো। তবে এই মুহূর্তে আমরা রয়েছি তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো আমরা। প্রথম প্রশ্ন, ইতিমধ্যেই সামনেই নির্বাচন, এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রধান কাকে হিসেবে মনে করছে তৃণমূল, বিজেপি নাকি ইলেকশন কমিশন, কি বলবেন? দেখুন, বর্তমানে মানুষের মধ্যেও যা ধারণা, আমাদের ধারণাটা তার থেকে আলাদা নয়। সেটা হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশন একই মুদ্রার দুটো পিঠ, এ পিঠ আর ও পিঠ। যেদিন ইলেকশন কমিশন এর যে কমিশনার হবে, দায়িত্ব পাবে, তার নির্বাচক মণ্ডলী 3 জনের ছিল, সে ভারতের প্রথম দিন থেকে, ভারতের স্বাধীনতার পর থেকে। সেখানে সেই নির্বাচক মণ্ডলীর মধ্যে থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই চেয়ারে যেদিন অমিত শাহকে বসানো হয়, প্রধানমন্ত্রী আর অমিত শাহ মিলে তখনই ঠিক করে নেন নিজেদের মতের লোক, নিজেদের পকেটের লোক, নিজেদের দলের কথা শুনে চলার লোককে তারা নির্বাচন কমিশনার করবে। যেরকম জ্ঞানেশ কুমার কাজ করতেন অমিত শাহর সঙ্গে, তাকে খুঁজে এনে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা থাকার দরকার সেটা নষ্ট করে দিয়ে নিজেদের তাঁবেদার একটা কমিশন করেন। তারপরে বিজেপি বা নির্বাচন কমিশন, তার মধ্যে আর কোনো বিভেদ থাকে না, প্রভেদ থাকে না, দুটো একই অঙ্গে দুটো রূপ। সুতরাং আমাদের শত্রু বলে আপনি বলবেন বিজেপি না নির্বাচন কমিশন, এ দুটো তো একই। এখন মানুষ বুঝতে পেরেছে বিজেপি যা বলে নির্বাচন কমিশন তাই করে, আর নির্বাচন কমিশন করে যেটা বিজেপি তাদের আজ্ঞা দেয় বা অর্ডার দেয়। সুতরাং সেদিক থেকে এদের মধ্যে আমরা প্রভেদ করি না। ভোটের আগে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে আইপিএস অফিসার অজয় পাল শর্মা যে ভূমিকায় তাকে দেখা যাচ্ছে, তাতে কি পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করছেন? না, কঠিন নয়। এটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে এখানে ইলেকশন কমিশন কি আদৌ সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন চান, না ভয় দেখিয়ে নির্বাচন করতে চান, বিজেপি যেভাবে বলছে, এবং ভয়ের পরিবেশ করছেন। দেখুন, প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাতে সবথেকে ভয় পেয়েছে বিজেপি। ভোট পড়েছে, মহিলারা ভোট দিয়েছেন, প্রচুর ভোট পড়েছে, এবং তাতে বেশি ভোট পড়া মানে বিজেপি ভয় পেয়ে দেখলো যে মহিলারা যেভাবে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জিত অবশ্যম্ভাবী, জয় অবশ্যম্ভাবী। দেখুন, তারপর থেকেই তারা ভয়টা কেমন দেখাচ্ছে। নির্বাচন কমিশন বারবার বলছে 200 মিটারের গণ্ডি, তার মধ্যে গেলে সাংঘাতিক, কেন্দ্রীয় বাহিনী থাকবে, পুলিশ থাকবে না, সাবধানে যাবেন, সাবধান কাজ করবেন। মানে প্রত্যেকটা দিন নির্বাচন কমিশন মিডিয়াকে যা বলছে, আর মিডিয়া সাধারণ মানুষকে যেটা শোনাচ্ছে, সেগুলো সব ভয়ের কথা, উৎসবের কথা নয়। এই নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের উৎসব, তার বদলে নির্বাচন কমিশন নিয়ে যাচ্ছে একটা ভয়ার্ত পরিবেশ। তার মধ্যেই এই রকম সব লোকজনকে এনেছেন, এনকাউন্টার স্পেশালিস্ট, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, যারা নিজেরা দাগি বলা যায়। পুলিশ অফিসার হলে দাগি হবে না তা তো হয় না, তাদের মধ্যেও অনেক এইরকম ক্রিমিনাল মাইন্ডের লোক আছে। তাদের নিয়ে সেই ইলেকশনটাকে ঘিরে ফেলার চেষ্টা করছে, কারণ তারা বিজেপির চয়ন করা লোক, বিজেপির বেছে নেওয়া লোক। কিন্তু তাতে তো সাধারণ মানুষের কিছু এসে যায় না। সাধারণ মানুষ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমাদের এই নিয়ে খুব একটা চিন্তা নেই। অরূপ বিশ্বাস বলছেন তৃণমূল কর্মীরা এক একজন পুষ্পা, ভয় ডর পান না। আপনি কি সেটাই মনে করছেন বা করেন? আমি সেটাই মনে করি, এবং আমি এক বাক্যে স্বীকার করি, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের পূজারী। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসআইআর শুরু হওয়ার পর থেকে বলেছিলেন নির্বাচন কমিশন এবং বিজেপি দুটোই সমস্বরে
বলেছিল নাম বাদ যাবে, নাম বাদ যাবে, ডিলিশন হবে, 1 কোটি 1.5 কোটি 2 কোটি, এইটা ছিল তাদের বয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি, যে গণতন্ত্র হচ্ছে সংযুক্তিকরণ, মানুষকে আস্থা দেওয়া, মানুষের ভোটাধিকার এবং কনস্টিটিউশনাল যে অধিকার সেটাকে রক্ষা করা। এবং উনি তখন দাঁড়িয়েছিলেন মানুষের পক্ষে, যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই দুটো বৈপরীত্য, যে দুটো দুরকম, সেক্ষেত্রে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের ভোটাধিকারের জন্যে দাঁড়িয়েছি। এবং সেক্ষেত্রে সব মানুষ আজকে সাহস পেয়েছে যে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, যে কোনো সাধারণ মানুষ তারা ভয় পাবে না ইলেকশন কমিশন সম্বন্ধে। আর এই সৈন্য সামন্ত এনে তাদের ব্যাপারে মানুষের মনে ভয় নেই, মানুষের মধ্যে এখন আছে জয়ের আকাঙ্ক্ষা, এদেরকে পরাজিত করে। দেখা যাচ্ছে এবারের নির্বাচনে লড়াইয়ে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অন্যদিকে রথী মহারথীদের এই বিজেপির হেভিওয়েট প্রচার। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি এটা বাড়তি চ্যালেঞ্জ বলে মনে করছেন? না, আমি প্রথম বলছি যে বিজেপির আজকের অবস্থানটা কি সেইটা আমি বলছি। বিজেপির আজকের অবস্থানটা 2021-এর যে অবস্থান ছিল তার থেকে কোনো রকম ডিফারেন্ট নয়, আলাদা নয়। 2021-এ আপনারা মনে রাখবেন, তার আগে 2019-এ লোকসভাতে বিজেপি পশ্চিমবঙ্গে একটা সাফল্য পেয়েছিল, 18টি আসন জিতেছিল এবং প্রায় 125টি বিধানসভায় এগিয়েছিল 2019-এর ফলাফল। তার থেকে তারা মনে করেছিল 2021-এ একটু এক্সট্রা ট্রাই করলে, একটু চেষ্টা করলেই আমরা বিধানসভা জিতে যাব। সেই সময় বলেছিল আগলাবার 200 পার, সেই স্লোগান দিয়ে সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহ, জগৎপ্রসাদ নাড্ডা, হেলিকপ্টার, প্লেন, কয়েকশো সভা, সেটাও করেছিল, আর হাজার হাজার কোটি টাকা। কিন্তু এবং 8 দফায় ভোট করেছিল, যে প্রত্যেকটা জায়গা আমরা চেপে ধরে আমরা ভোট করাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে, এবং ভোটের ঠিক আগে আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনাদের চ্যানেলেও দেখবেন, 28শে এপ্রিল যখন এক্সিট পোল একটা সার্ভে বেরোয়, তাতে সব জায়গায় সার্ভেতে আবার বেরোয় যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 150-এর কাছাকাছি, আর বিজেপি পাচ্ছে 140-এর কাছাকাছি। কি হয়। কিন্তু রেজাল্ট যখন বেরোলো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাই সত্যি হলো। 200 পার করে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এসছেন, বিজেপি 77-এ আটকে গেল, যেটা এখন কমে এখন হয়তো 55 না 60, আমরা ঠিক জানি না। এবারও কিন্তু সেই অবস্থাটাই আছে। এইখানটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই লড়াই হয়েছিল গতবারও, এই সমস্ত রথী মহারথীর। তার উপরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পা জখম ছিল, আপনারা যদি মনে রাখেন। অ্যাক্সিডেন্টে সেই পাটা জখম পা নিয়ে তিনি তখন হাঁটতে পারছিলেন না, তখন তিনি হুইল চেয়ারে করে সারা বাংলা ঘুরেছেন। এবং আজকে যেরকম দেখছেন সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মাইলের পর মাইল হাঁটছেন জনতার মাঝখানে, সেটা তখন পারেননি। তৎসত্ত্বেও 213টা আসন জিতেছিলেন, 1 পা দিয়ে 213টা গোল করেছিলেন। এবার তো আরও খারাপ অবস্থা বিজেপির হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে গিয়ে প্রচার করে আজকে এই ফলাফলটা বিজেপিকে দেখবেন গতবারের থেকে অনেক কম আসন পাবে এবং তৃণমূল আরও ভালো রেজাল্ট করবে। সুতরাং এই রথী মহারথী আগেও ছিল, এবারও আছে। শুধু একটা কথা বলি, গতবার 2021-এর নির্বাচনের ফলাফল বেরোনোর পরে প্রায় 2 বছর 2 মোদি আর অমিত শাহ বাংলামুখো হননি। আমরা দেখছি এবার কি হয়। এবারও এই কথা একটা প্রশ্ন রাখি, 2021 সালে এই নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা লক্ষ্য করা গিয়েছিল। এবারেও দেখা যাচ্ছে প্রচারে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। তবে ভোটের ফল ঘোষণা হওয়ার পর এই আশঙ্কা, একটা অশান্তির আশঙ্কা কি থাকছে, কি মনে করছেন? গতবারেরটা আমি বলিনি, গতবার বলছেন ভোট পরবর্তী হিংসার কথা, এবং সেখানে বিজেপি দৌড়ে গিয়েছিল 2টো দাবি নিয়ে হাইকোর্টের কাছে। তার মধ্যে একটা ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে আরও 5-6 মাস রেখে দেওয়া হোক,
এইটা নিজেদের রক্ষার জন্যে, তখন কিন্তু তাদের বল বীর্য দর্প সব মাটিতে মিলিয়ে গিয়েছিল। বাঁচাও বাঁচাও করে তারা তখন হাইকোর্টে গিয়ে বলেছিল কেন্দ্রীয় বাহিনী রেখে দাও, এবং কিছু হিংসার ঘটনার জন্য তারা বলেছিল সিবিআই তদন্তের আদেশ হয়। কিন্তু আজ পর্যন্ত সিবিআই তদন্ত করে কোনো হিংসাত্মক ঘটনায় তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট সেটা আজ পর্যন্ত প্রমাণিতও হয়নি, কেউ দোষী প্রমাণিত হয়ে সাজাও পায়নি। সুতরাং এটা সম্পূর্ণ ছিল একটা অলীক ঘটনা। বিজেপির হয়েছিল কিছু হিংসা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই সেটা ট্যাকেল করেছিল, সমাজে যেরকম হয়। কিন্তু এবারকার ঘটনা আমি বলছি অন্যরকম। এবার প্রচ্ছন্ন নয়, প্রত্যক্ষ হুমকি দিয়েছেন মোদি এবং অমিত শাহ। বলেছেন ইলেকশনের পরে তৃণমূল কংগ্রেসের লোকজনদের উল্টাকে লটকাকে বিচার হোগা। এটা কি ল্যাঙ্গুয়েজ? এই দাবাংয়ের ল্যাঙ্গুয়েজ তো, হিন্দি সিনেমার ল্যাঙ্গুয়েজ। ভয় দেখাচ্ছেন, বলছেন না যে কোর্টের মাধ্যমে বিচার হবে, ওনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন। একজন বলছে বুলডোজার নিয়ে এসে চালাবো, যোগী বলছেন। কিন্তু 4 তারিখে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূল যদি ওই কাজটা করে তখন কি হবে মোদি সাহেব? তখন কি হবে অমিত শাহ? আপনারা দায়ী থাকবেন তো তখন যে উল্টাকে লটকাকে যদি আমরা বিচার করি তখন আপনারা সেটা মেনে নেবেন তো? আমি এই প্রশ্নটা রাখছি মোদি এবং অমিত শাহর কাছে, যে আপনারা যে কথাটা বলেছেন সেই কথাটা উল্টো হয়ে ফেরত আসলে তখন কিন্তু আর কমপ্লেন করবেন না। আমি ওই ভিডিও দেখিনি, দৃষ্টি আকর্ষণ হলেও আমি ওই ভিডিও দেখব, এমনই মন্তব্য করছেন এই আইপিএস অজয়পাল শর্মার যে নাচের ভিডিও ভাইরাল হয়েছে সেই মন্তব্যেই বলছেন সিইও মনোজ আগরওয়াল। কি বলবেন? না, ওনারা যখন এই পুলিশটিকে বাঁচছেন তখন তার ব্যাকগ্রাউন্ড দেখছেন না? ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসছেন, সারা ভারত থেকে পুলিশ অফিসার আইএএস অফিসারদের নিয়ে আসছেন আপনারা, তো তাদের রিপোর্ট নিচ্ছেন না? ওনার নামে তো পুলিশ কেস আছে, ওনার নামে মহিলাদের কমপ্লেন আছে যে হেনস্থা করেছেন, প্রতারণার অভিযোগ আছে, কোর্টে কেস আছে, সেগুলো জানা যাচ্ছে না? এগুলো তো অটোমেটিক জানা যায়, এক ক্লিকে জানা যায়। তার মানে এইটা বলে উনি প্রমাণ করছেন যে আমরা পুলিশ অফিসারের ব্যাকগ্রাউন্ড চেক করিনি। তাহলে কেন নিয়েছেন? তার মানে কি বিজেপির থেকে নাম পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যেটা আমরা বলে আসছি। ইলেকশন কমিশনের ন্যূনতম প্রয়োজন হচ্ছে যে অফিসারদের দেব তার ব্যাকগ্রাউন্ড চেক করে তবে দেব, যে তারা উপযুক্ত এই কাজটার জন্য। খুব সাংঘাতিক কাজ, নিরপেক্ষ কাজ। তার মানে আপনি করেননি এটা, তাই বলছেন আমি দেখিনি, আমি জানি না, আজকে বলছেন। আর এটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে অপদার্থতা। এবং তার মানে কী হিসেবে কিভাবে ওই নামটা আসলো, কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন যদি চেকই না করেন? তার মানে বিজেপি নাম দিয়েছে, আপনি লাগিয়ে দিয়েছেন। এটা খুব দুঃখের কথা। আমি বলছি আমাদের সিইও সাহেবেরকেই বলছি, এটা খুব দুঃখজনক। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ফলতা থানায় এক মহিলা অভিযোগ দায়ের করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, উনি তো সব জায়গায় ভয় দেখাচ্ছেন, মহিলাদের সঙ্গে অতি বিশ্রী ব্যবহার করছেন। দেখুন, আমি মনে করি ক্রস সেকশন অফ দ্য সোসাইটি, সমাজে সবাই তো ভালো মানুষ হয় না, কিছু ভালো মানুষ থাকে, কিছু অ্যাভারেজ, আর কিছু থাকে দুষ্কৃতিকারী ক্রিমিনাল। সমাজ এইভাবেই, সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, সে আমাদের সমাজই হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, সারা মনুষ্য সমাজই এইরকম। এবং সেখান থেকেই পুলিশরা আসে। সুতরাং পুলিশের মধ্যেও খুব ভালো অফিসারও থাকবে, তার মধ্যে কিছু ক্রিমিনাল মাইন্ডেরও থাকবে। সুতরাং সেই রকম লোকের বিরুদ্ধে যে কমপ্লেন হবে এটা আশ্চর্যের নয়, তাই কমপ্লেন হয়েছে। আর তো কয়েকটা ঘন্টা, কি মনে করছেন ইলেকশন কমিশনের লক্ষ্য হচ্ছে একেবারে শান্তিপূর্ণ ভোট করানো? কতটা শান্তিপূর্ণ ভোট করাতে পারবে ইলেকশন কমিশন, কি মনে করছেন? আপনি বলছেন ইলেকশনের লক্ষ্য হচ্ছে, কিন্তু আমরা মনে করি না ইলেকশনের এটা লক্ষ্য।
ইলেকশন কমিশনের প্রাইমারি লক্ষ্য হচ্ছে বিজেপি বলেছে আমাদের বিজেপিকে সাহায্য করতে হবে জেতার ব্যাপারে, এটা হচ্ছে ইলেকশন কমিশনের লক্ষ্য, এইটাই হচ্ছে সঠিক কথা। তার জন্য যদি অশান্তি করতে হয় ইলেকশনে, তারা অশান্তি করবে। তার জন্যে যদি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হয় অতিরিক্ত পরিমাণে, তাই ব্যবহার করবে। তার জন্যে যদি তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি হানা দিতে হয়, অত্যাচার করতে হয়, তাই করবে। যেরকম গত রাত্রে ববি হাকিমের বাড়িতে মাঝরাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন সব সৈন্যবল নিয়ে সবাই, যার কোনো মানে নেই। আজকে অনেকের বাড়িতে পৌঁছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বলছে ভোটের দিন বেরোতে পারবে না। কেন? যে কারণে ইলেকশন কমিশন একটা লিস্ট বার করে দিল, ট্রাবল মেকার লিস্ট, তাদের অধিকার নেই কোনো। আজকে মনে করুন ইলেকশন কমিশনের কোন অধিকারে আজকে আপনাকে বলতে পারে যে উনি ট্রাবল মেকার? আপনার সমাজে একটা ঠাপ্পা হয়ে গেল, ইলেকশন কমিশন বলছে, তার কোনো আইনি বৈধতা আছে? কোন অধিকারে সমাজের একজন সাধারণ মানুষের পাশে ট্রাবল মেকার কথাটা জুড়ে দিচ্ছে? কার অধিকার? সংবিধানের কোনো অধিকার আছে? না, নেই। কিন্তু বিজেপি বলেছে। কোনোদিন ইলেকশন কমিশনে এইরকম করে লিস্ট বার করে না। এইসব দেখে আমরা মনে করছি ইলেকশন কমিশন চাইছে না সুষ্ঠুভাবে হোক, তারা একটা সংঘাত তৈরি করতে চাইছে। সংঘাতের মধ্যে ঘোলা জল করে যদি বিজেপি কিছু সুযোগ সুবিধে পায়, এটা খুব সাংঘাতিক। কিন্তু এবার ইলেকশন কমিশন প্রথম দফার নির্বিবাদ শান্তিপূর্ণ ইলেকশন দেখে কেন এইরকম ঘুরে গেল সেটা বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে না। কারণ বিজেপির পেট কামড়াচ্ছে, বিজেপির পেট কামড়ালে ইলেকশন কমিশনের মাথা ব্যথা হয়, আর সেই মাথা ব্যথার কারণে এই সব ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন আদৌ শান্তিপূর্ণ ইলেকশন চায় কি না এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। একেবারেই ইলেকশন কমিশন শান্তিপূর্ণ ভোট কতটা হয় এই দ্বিতীয় দফা নির্বাচনে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সমীরণের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, সল্টলেক।